আমন্ত্রণ জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। হৃৎপিণ্ড কিংবা হৃদযন্ত্র আমরা যেই নামেই ডাকি না কেন, তা নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে মানব দেহকে সচল রাখে। তবে গুরুত্বপূর্ণ অঙ্গটিতে কোনো জটিলতা হলে সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। দর্শক, আজ আমরা কথা বলবো হৃদরোগের কারণ এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আলী, যিনি মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ, অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা সেন্টার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, হৃদরোগ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশনে স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আপনার এই বিষয়গুলো নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, খুব চমৎকার, প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, হৃদরোগ। শুরুতে একটু জানা জরুরি যে হৃদরোগ বলতে আমরা কি বুঝি এবং কি কি ধরনের হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে একজন ব্যক্তি রয়েছেন। হৃদরোগ অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যুস, এবং সারা পৃথিবীতে যত মৃত্যু হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে হার্ট ডিজিজ। হার্টের অনেক রোগ হতে পারে, হার্টের ভালভের সমস্যা হতে পারে, যেটাকে আমরা ভালভুলার হার্ট ডিজিজ বলি। হার্টের সবচেয়ে কমন যে সমস্যা সেটা হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লকজনিত সমস্যা। হার্টের রক্তনালীতে চর্বি জমে হার্টের রক্তনালী সরু হয়ে যায়, যেটার জন্য বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ হয়, যেমন হার্ট অ্যাটাক হয় বা আনস্টেবল অ্যাঞ্জানা হয় বা স্টেবল অ্যাঞ্জানা হয়। অনেক ধরনের হার্টের রোগ আছে। হার্টে হাইপারটেনশনের জন্য হার্টের রোগ হতে পারে। হার্টে অনেক সময় জন্মগত ত্রুটি থাকতে পারে, যেমন এসডি, ভিএসডি, পিডিএ। হার্টের অনেক ধরনের অ্যারিদমিয়া হতে পারে, হার্টের অনেক ধরনের রিদম ডিস্টারবেন্স হতে পারে। তো হার্টে অনেক স্ট্রাকচার, অনেক ধরনের রোগ হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা বলবো যে টোটাল কারণে হার্টের যত রোগ হয় 70% কারণ হচ্ছে হার্টের ব্লকজনিত সমস্যা, এবং যেখানে প্রতিরোধ একটা ইম্পর্টেন্ট ইস্যুজ আর কি। তো এই যে এত এত জটিলতায় ভুগছে সারা দেশে এত ব্যক্তি, কিন্তু আমরা আসলে কতটুকু সচেতন? এই কারণে হয়তো প্রতিরোধ নিয়ে আমরা শুরুতেই একটু সচেতন করবার চেষ্টা করছি। কিন্তু স্যার, জন্মগতভাবে অনেক শিশু কিন্তু হৃদরোগ নিয়ে জন্মায়, তার মধ্যে কিছু কিছু রোগের কথা আপনি ইতোমধ্যে উল্লেখ করেছেন। কিন্তু একটু জানতে চাই যে কোনো শিশু কি জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাতে পারে, নাকি আক্রান্তের ঝুঁকিতে বিশেষ কোনো শিশু রয়েছে? হ্যাঁ, মানে যে কোনো সময় যে কোনো শিশু হার্টের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর ব্যাপারে যদি আমরা সচেতন না হই তাহলে সেক্ষেত্রে রিস্কটা বেড়ে যায়। যেমন অনেক মার কিছু জেনেটিক ডিজিজ থাকতে পারে, যেটার জন্য সন্তানের দেখা যাবে যে জন্মগত ত্রুটি বেড়ে যেতে পারে, বা সন্তানের জেনেটিক ডিজিজ হতে পারে। কিংবা অনেক সময় দেখা যায় যে মা যখন পেটে বাচ্চা আছে সেই সময় তার ইনফেকশন হয়ে যেতে পারে, তাতে রিস্ক বেড়ে যেতে পারে, বা সে এমন কোনো ওষুধ খেলো যেটার একটা ইম্প্যাক্ট হয়তো বাচ্চার উপরে যেয়ে পড়তে পারে। তো অনেক কারণেই হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তবে এগুলোকেই সাধারণত কারণ হিসেবে বলা হয়। তার ভিতর ড্রাগস একটা ইম্পর্টেন্ট ইস্যুস, ইনফেকশন একটা ইম্পর্টেন্ট ইস্যুস। মা যখন পেটে বাচ্চা নিয়ে আছেন সেই সময় এই বিষয়ে আমাদের খুব সজাগ থাকতে হবে। এবং গর্ভাবস্থায় বাচ্চাটির কোনো হৃদরোগে বা হৃদযন্ত্রে কোনো জটিলতা হচ্ছে কিনা এটা বোঝার কি বিশেষ করে পরীক্ষা রয়েছে যেটির মাধ্যমে সচেতন হতে পারেন? হ্যাঁ, এটা আছে। আমাদের এখন অনেক অ্যাডভান্সড আল্ট্রাসাউন্ড আছে। দেখা যায় যে 12 সপ্তাহ বা 14 সপ্তাহ পরে যদি আল্ট্রাসাউন্ড করা হয় বা আরেকটু এগিয়ে যদি করা হয় তখন সেটা জানা সম্ভব। ভালো আল্ট্রাসাউন্ডোলজিস্ট যদি আল্ট্রাসাউন্ড করেন তাহলে সেক্ষেত্রে আগে থেকেই বোঝা সম্ভব যে বাচ্চার জন্মগত ত্রুটি হচ্ছে। তারপরে কোনো মায়ের যদি হৃদরোগ থাকে বা পারিবারিক সূত্রে যদি কারো হৃদরোগ থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থায় মাতৃকে পরীক্ষা করাটা জরুরি। হ্যাঁ, যদি মা কোনো কারণে ইনফেকশন আক্রান্ত হয় বা উনি কোনো ড্রাগস খেয়ে ফেলেন বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হয়, উনি লেটস থিংক যে পেশেন্ট ডায়াবেটিক ছিল, উনি মুখের ওষুধ খাচ্ছিলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, তো দেখা গেল কি যে এর ভিতরে উনি কনসিভ করে ফেললেন, তখন কিন্তু হার্টের জন্মগত ত্রুটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন সেক্ষেত্রে আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে আর্লি ডিটেকশনের জন্য। যদি মনে হয় যে যেহেতু উনি ওষুধ খেয়ে ফেলেছেন, আমরা জানি যে প্রেগনেন্সি একটা প্ল্যান্ড প্রেগনেন্সি হওয়া ভীষণ জরুরি। যদি আনপ্ল্যান্ড ওয়েতে হয় তখন তার রিস্ক বেড়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা এটার ব্যাপারে উদ্যোগী হতে পারি। তার মানে যে কোনো ধরনের মানে যাদের ঝুঁকি রয়েছে, ইমিউনিটি কম, সে সমস্ত মায়েরা যদি গর্ভাবস্থায় যেতে চায় বা প্রেগনেন্ট হতে চায়, অবশ্যই প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে জন্মগত ত্রুটি রোধের ক্ষেত্রে সন্তানের। হ্যাঁ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ।
এটা ভীষণ গুরুত্বপূর্ণ কি যে আপনি আপনার বাচ্চা নেওয়ার প্ল্যান করলে তার আগে একটা প্রিপারেশন নিয়ে করা উচিত, পার্টিকুলারলি যাদের ক্রনিক ডিজিজ আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আমরা হয়তো পরবর্তীতে বাচ্চাদের ক্ষেত্রে হৃদরোগ হলে কিভাবে বুঝবো আমরা জানবো, কিন্তু স্যার একটি বিষয় আমাকে খুব ভাবায়, হয়তো আমাদের প্রত্যেককে ভাবায়, যে একটা সময় আমরা দেখতাম যে 40 ঊর্ধ্ব বাবা মারা শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং আমরা ধরে নিতাম হৃদরোগ শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের রোগ, কিন্তু এই ভাবনাটি কিন্তু বদলে গিয়েছে। আমরা সম্প্রতি দেখছি যে তরুণরা অনেক বেশি আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। এই পরিবর্তনটা কি কারণে? আপনি খুবই প্রাসঙ্গিক একটা কথা বলেছেন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এভাবেই জানতাম কি যে হার্টের রোগগুলো সবসময় বয়স্কদের হয়। আমরা জানি যে হার্টের যে ভালভের সমস্যা হয় বা জন্মগত ত্রুটি, এগুলো সাধারণত ইয়াং বয়সেই হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে হার্টের যে ব্লকজনিত সমস্যা, যেটা আমরা আগে জেনে থাকতাম কি যে এটা বয়স্কদের হয়, এখন কিন্তু প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রিসেন্ট যে স্টাডিগুলো আছে দেখা যাচ্ছে 25% হার্ট অ্যাটাক কিন্তু ইয়াং বয়সে হচ্ছে, ইভেন বিফোর 30 হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো আমি যেটা মনে করি কি যে কেন এমন হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্যই মূলত এটা হচ্ছে। আমরা সহজ ভাষায় যদি বলি যে আমাদের টার্মে যে আমাদের যে মেটাবলিক যে প্রবলেম, যেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম, এইটার জন্যই মূলত হচ্ছে। আমাদের জীবনযাত্রায় হাঁটা, দৌড়ানো, খেলাধুলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হারিয়ে যাচ্ছে। আমরা অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছি। আমরা যেটুকু সময় পাচ্ছি কাজ টাজ করে, সেই সময়টা আমরা মোবাইলের ভিতরে বা টিভি বা ল্যাপটপের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম হারিয়ে যাচ্ছে। আমরা যদি খাবারের কথা ভাবি তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের খাবারের অভ্যাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শাকসবজি, ফলমূল আমরা খাচ্ছি না, আমরা অনেক রেড মিট খেয়ে ফেলছি, অনেক ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা অনেক বেশি ওয়েলি খাবার খেয়ে ফেলছি। আমাদের খাদ্য তালিকায় সুগারগুলো অনেক বেড়ে যাচ্ছে। এই যে খাদ্যাভ্যাস এবং যে কারণে আমরা যে খাবারের ব্যাপারে সচেতন হচ্ছি না বা আমরা হাঁটছি না, এই কারণে দেখা যায় যে ওজন বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যেটার জন্য ডায়াবেটিস এসে ধরা দিচ্ছে। আবার একসময় এসে প্রেশার হচ্ছে এবং এই মানে আনহেলদি লাইফস্টাইলের জন্য বডিতে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। তো সব কিছু মিলে মাল্টিপল একটা রিস্ক ফ্যাক্টর আমাদের শরীরে বাসা বাঁধছে, একটা ফার্টাইল জোন তৈরি হচ্ছে, একটা উর্বর ভূমি হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হওয়া বা হার্টের ব্লকজনিত সমস্যার জন্য তৈরি হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে একটা আনহেলদি লাইফস্টাইল, যেখানে স্মোকিং একটা ইম্পর্টেন্ট জায়গা মানে দখল করে ফেলেছে, অনেক স্মোকার বেড়ে যাচ্ছে, অনেক ধরনের অ্যাডিকশান আসছে ইয়াং বয়সে, যেমন অ্যামফেটামিন, যেটা পার্টিকুলারলি যে ইয়াবা যে অ্যাডিকশন, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। সো সব কিছু মিলে আমাদের একটা আনহেলদি লাইফস্টাইলের জন্য দেখা যাচ্ছে কি যে আমাদের ইয়াং বয়সে এখন হার্ট অ্যাটাক অনেক বেড়ে যাচ্ছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে যাদের দেখা যায় যে বংশগতভাবে রক্তে কোলেস্ট্রল থাকার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং বয়সে হার্ট অ্যাটাক হয়। তো সেটা তো অতীতেও ছিল, কিন্তু এখন যে আমাদের যে একটা আনহেলদি বা অস্বাস্থ্যকর যে লাইফস্টাইল, সেটার জন্য মূলত দেখা যাচ্ছে ইয়াং বয়সেও কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। একদমই। এবং স্যার এই যে হার্ট অ্যাটাক হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা অনেকে বুঝে উঠতে পারছি না এবং অনেকেই সেটাকে মনে করছি যে হয়তো বা অ্যাসিডিটির সমস্যা, যেহেতু হৃদরোগে মানে হৃদযন্ত্রের কোনো জটিলতা মানে সেটি বুকে ব্যথা একমাত্র এবং অন্যতম উপসর্গ। আবার অ্যাসিডিটির কারণে তো বুকে ব্যথা করে। আমরা কি করে পার্থক্য করতে পারি উপসর্গগুলোকে? এটা পার্থক্য করার জন্য আমরা যদি আমাদের ওরিয়েন্টেশন তৈরি করি, আমাদের যদি একটু সচেতনতা তৈরি করি, তাহলে এটা পার্থক্য করা সম্ভব। যেমন আপনার বুকে ব্যথা হচ্ছে, যদি আপনার বুকে ব্যথা হয়, এবং আমি অলরেডি যেটা বললাম যে হার্ট অ্যাটাক কিন্তু সহজে হয় না। যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, এখানে অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, কিছু আনমডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেগুলো কিছু করার নাই, যেমন জেনেটিক্যালি আপনার ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে, কিংবা আপনার বয়সটা বেড়ে যাচ্ছে, কিংবা আপনি স্মোক করেন, বা আপনার প্রেশার বা ডায়াবেটিস আছে বা কোলেস্ট্রল আছে, হ্যাঁ, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, বা আপনি কিছুটা মুটিয়ে গেছেন। যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে এবং তার যদি বুকে ব্যথা হয়, সেটা যে কারণেই হোক, সেটা অ্যাসিডিটি হোক বা অন্য যে কারণে হোক, বা চেস্টের কোনো প্রবলেম হোক, বা চেস্ট ওয়ালের কোনো প্রবলেম হোক, বা লাংসের প্রবলেম হোক, আমাদের আগে কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের কথা চিন্তা করতে হবে। এইভাবে আমাদের রাস্তাটা শুরু করতে হবে। কাজে কারো যদি রিস্ক ফ্যাক্টর থাকে, তার বুকে ব্যথা, তার মানে ধরে নিতে হবে তার হার্ট অ্যাটাক হচ্ছে, এটা ভেবেই ডাক্তার হিসেবে আমাকে আগাতে হবে, রুগীকেও এটা চিন্তা করে আগে ওটাকে এক্সক্লুড করতে হবে। তারপরেও যদি এরকম কোনো বুকে ব্যথা হয়, প্রচণ্ড রকম বুকে ব্যথা হচ্ছে, ব্যথাটা এদিকে সরে যাচ্ছে বা হাতের দিকে আসছে, রুগীর অনেক ঘাম হচ্ছে, এবং এমন ব্যথা যে ব্যথা সে অতীতে কখনো ফিল করেনি এবং যেটা খাবারের সাথে কোনো সম্পর্ক নেই, বুকে
মনে হচ্ছে প্রচন্ড রকম একটা চাপ অনুভব করছে, মনে হচ্ছে কি যে সে এখনই মারা যাবে, এবং এর সাথে অনেক ঘেমে যাচ্ছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে বমি 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 ভাব হচ্ছে, কিংবা রোগী জ্ঞান হারিয়ে ফেলছে। এরকম যদি কোনো উপসর্গ হয় তাহলে অবশ্যই আমাদের ভাবতে হবে যে এটা হার্টের কোনো রোগ থেকেই হচ্ছে, পার্টিকুলারলি যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি সহজ ভাষায় আর কি। আর অ্যাসিডিটির প্রবলেম সাধারণত দেখা যায় যে এটা খাবারের সাথে সম্পর্ক থাকে। আমরা যখন খাবার খাই বা খাবার খেতে দেরি হলে তখন সাধারণত বুকে ব্যথাটা হয়, এবং আমরা যদি এলোমেলো খাবার খাই তখন সাধারণত অ্যাসিডিটির পেইন থাকে। হ্যাঁ, এবং আমরা যদি ইমিডিয়েটলি, বাসায় তো সবারই অ্যান্টাসিড সিরাপ টিরাপ থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাসিডিটি ওষুধ খেয়ে যাই তাহলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে সেটা রিলিভ হয়ে যায়। এটা এভাবেও আমরা কিন্তু বুঝে নিতে পারি। তো অ্যাসিডিটি, আমাদের অধিকাংশ রোগীরা কিন্তু প্রথমে মনে করে কি যে বুকে ব্যথা, আমার অ্যাসিডিটি প্রবলেম হয়েছে, এতেই কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায়। এবং স্যার অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন হৃদরোগ শুরু হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে, যে আপনি বলছেন অসহনীয় ব্যথা যেটা টলারেট করার মতো নয়, স্যার এই ধরনের ব্যথাগুলোর সঙ্গে কনস্টিপেশনের কোনো রিলেশন রয়েছে? আমরা জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। দর্শক কি আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আশিক নূর বলছি। জি, আমরা শুনছি আপনাকে। আশিক নূর বলছিলাম। জি জি, দর্শক কি সমস্যা, আমরা শুনছি আপনাকে। আমার সমস্যা হচ্ছে হঠাৎ করে মানে বাম সাইডে বুকের মধ্যে একটা মানে ব্যথা ওঠে হঠাৎ করে। মানে এটা কতদিন ধরে এই সমস্যা, এবং ব্যথাটা বাড়ে কোন সময়? এটা হঠাৎ করে ব্যথা করে। দর্শক বয়স কত আপনার? 38 বছর। যখন সিঁড়িতে ওঠানামা করেন ব্যথাটা কি তখন বাড়ে, বা কাজ করলে? না, ওই যে যখন আর মনে করেন যে ব্যথা থাকে না, তো অনেক সময় থাকে না, আবার যখন হয় তখন মনে করেন যে ওই যে একটু নিচু হলেই ব্যথাটা লাগে। আচ্ছা, তখন কি আপনার শারীরিক পরিশ্রম যখন করেন বা অনেক কাজের মধ্যে থাকলে ব্যথা বাড়ে, রেস্টিং কন্ডিশনে ব্যথা কমে যায়, বিষয়টি এমন? হ্যাঁ, বসে কাজ করা। বেশি কাজ করলে। এবং এটি কতদিন ধরে হচ্ছে আপনার? এটা মনে করেন যে এক দেড় বছর ধরে এরকম হচ্ছে। দেড় বছর ধরে থাকে না? জি, মাঝে মাঝে হয়। জি জি। কোনো বিশেষ পরীক্ষা করিয়েছেন? আমি ইসিজি করছিলাম, ইসিজিতে নরমাল আসে। নরমাল আবার এসেছে। ব্লাড পরীক্ষা দিছিল, এটাও নরমাল স্টাডি, মানে কোনো ইয়ে না, মানে সবসময় তো করে না। জি জি। যখন করে মনে করেন ইয়ে হয়। আপনি কোন পেশায় রয়েছেন? আমি গার্মেন্টস সেক্টরে আছি। জি, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার যেমনটি বলছিল। আচ্ছা, উনি যেটা বললেন কি যে ওনার বুকে ব্যথা হচ্ছে, পসিবলি উনি বললেন বাম পাশে ব্যথা হচ্ছে, এবং ওনার বয়স হচ্ছে 38। উনি স্মোক করেন কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হতে পারে। উনি অলরেডি বোধহয় বললেন যে ওনার হাইপারটেনশন আছে, তো প্রেশার আছে, কাজে আমরা স্মোকিং পেলাম, প্রেশার পেয়ে গেলাম। আমরা যদি আরেকটু গভীরে যাই যে ওনার ফ্যামিলিতে আছে কিনা হার্ট ডিজিজ, তাহলে একটা রিস্ক ফ্যাক্টর যা অ্যাড হয়ে গেল। বা উনাকে আমরা এখন জিজ্ঞেস করতে পারি কি যে আপনার ডায়াবেটিস আছে কিনা, বা আপনার রিসেন্টলি কোনো কোলেস্ট্রলের টেস্ট করা হয়েছে কিনা। যেহেতু সমস্যাটা প্রায় 1.5 বছর ধরে, এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আইডেন্টিফাই করব। এবং তার পাশাপাশি উনি কি টেস্ট করেছে, আপনি খুব নাইসলি জিজ্ঞেস করলেন। ওনার ইসিজি করা হয়েছে এবং সেটা নর্মাল। ইসিজি নর্মাল মানে এই না যে তার হার্ট ডিজিজ নেই আর কি। হ্যাঁ, ইসিজি খুবই সাধারণ একটা টেস্ট, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। যদি হার্ট অ্যাটাক হয় তাহলে সাধারণত ইসিজিতে একটা চেঞ্জ চলে আসে। তো 1.5 বছর জুড়ে যেহেতু হচ্ছে, ওনার 38 বছর বয়স, মেল পেশেন্ট, স্মোকার যদি হয়, সাথে হাইপারটেনশন আছে, আমাদের অবশ্যই হার্টের কোনো ব্লকজনিত সমস্যা আছে কিনা এটা দেখতে হবে। এটার জন্য আমাদের ফার্দার টেস্ট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে, আমি মনে করি কি যে এই ক্ষেত্রে ইকো একটা টেস্ট, এবং এর সাথে হচ্ছে ইটিটি, তাকে একটা স্ট্রেস টেস্ট করানো যেতে পারে। আপনি যেমন সুন্দরভাবে জিজ্ঞেস করলেন কি উনি যখন হাঁটছেন তখন বুকে ব্যথা হচ্ছে কিনা, উনি এরকম উত্তর দিলেন না। উনি বললেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সময়, ভারী জিনিস উঠানো নামানোর সময় বুকে ব্যথা হচ্ছে, যখন টান লাগছে, এটা মাস্কুলোস্কেলেটাল পেইন হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু উনি যদি বলেন যে আমি হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে, আমি দাঁড়িয়ে গেলে ব্যথাটা কমে যাচ্ছে, এবং এই ব্যথাটা বেশিক্ষণ থাকছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হার্ট ডিজিজের একটা সম্ভাবনা থাকে। তা আমি সাজেস্ট করব কি যে ওনাকে ফার্দার টেস্ট করা দরকার। উনি অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন, পার্টিকুলারলি কার্ডিওলজিস্ট হলে ভালো হয়। উনি ইকো করবেন, ইটিটি করবেন, তার রক্তের কোলেস্ট্রল, ডায়াবেটিস এগুলো দেখবেন, তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আছে কিনা দেখবেন, এবং এই টেস্টের মাধ্যমে বোঝা সম্ভব যে তার আদৌ হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকজনিত সমস্যা আছে কিনা। এছাড়াও হার্টের অন্য রোগও তো হতে পারে। অনেক সময় হাইপারটেনশনের জন্য হার্ট ডিজিজ হয়, হাইপারটেনশনের জন্য হার্টের ওয়ালগুলো ঠিক হয়ে যায়, সেটার জন্য হতে পারে। তার জন্মগত ত্রুটিও থাকতে পারে, কিংবা হার্টের ভালভেরও প্রবলেম থাকতে পারে। সো
এগুলো আমাদের ফার্দার ওয়ার্ক আপ দরকার। তবে যেহেতু রিস্ক ফ্যাক্টর আছে, উনাকে হার্ট ডিজিজ আছে কি নাই এটাকে এক্সক্লুড করেই পরের স্টেপে আগাতে হবে। তার মানে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, যেহেতু সময়টা অনেক বেশি, প্রায় 1.5 বছর ধরে প্রায়শই ওনার বুকে ব্যথাটা হচ্ছে। রাইট, হ্যাঁ আমি মনে করি অবশ্যই এই ক্ষেত্রে সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। জি জি। আচ্ছা, আমরা যে বিষয়টিতে ছিলাম যে একজন ব্যক্তির মানে বুকে ব্যথা করছে, কোনো একটি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে উপসর্গগুলোর মাধ্যমে তিনি বুঝলেন যে কোনটি আসলে হৃদরোগ এবং কোনটি অ্যাসিডিটির ব্যথা। কিন্তু এই যে যদি তীব্র ব্যথা হয়, সেক্ষেত্রে অনেকেই সময় ক্ষেপণ করে, প্রাথমিক অবস্থায় হাসপাতালে যাচ্ছে না বা চিকিৎসকের কাছে যাচ্ছে না। হাসপাতালে দ্রুত সময়ের মাঝে যাওয়াটা কখন জরুরি এবং কারা যাবেন? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি এভরি মিনিট ইজ মাসেল। আপনার যখন একটা হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক আসলে কখন হয়? আমার যখন আমার ব্লাডে যখন কোলেস্ট্রল বেশি থাকে, প্রেশার, ডায়াবেটিস থাকে, বা আমি স্মোক করি, আমি এক্সারসাইজ করি না, তখন দেখা যায় যে হার্টের রক্তনালীর ভিতরের অংশে চর্বি জমে, ক্যালসিয়াম জমে, আরও অনেক কিছু জমে। আস্তে আস্তে হার্টের রক্তনালীগুলো সরু হতে থাকে। কোনো কারণে এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক, মানে প্লেক ফর্মেশন হচ্ছে, হার্টের রক্তনালীগুলো আস্তে আস্তে সরু হয়ে গেছে। কোনো কারণে যদি দেখা যায় ওটা রাপচার হয়ে যায়, রাপচার হওয়ার অনেক কারণ, তবে সঙ্গে সঙ্গে যখন ফুল ব্লক হয়ে যাবে তখনই কিন্তু হার্ট অ্যাটাক হবে। আচ্ছা স্যার, এই যে হার্ট অ্যাটাকের মেকানিজমটা স্যার জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুর রহিম। জি, আমরা শুনছি আপনাকে। আমি আব্দুর রহিম, কক্সবাজার চকরিয়া থেকে। জি আব্দুর রহিম, সমস্যা কি আপনার? বয়স কত? জি, আমার বয়স 67 বছর। জি। হ্যাঁ, আমি আজকে 3-4 বছর ধরে আমি রোগে ভুগতেছি। আমি ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসাও করেছি। লাস্ট চিকিৎসা করেছি ডাক্তার ইমরান উদ্দিন রুবেল তার কাছ থেকে। আচ্ছা। আমার তিনি আমাকে প্রথমে ফ্লেক্স দিয়েছেন, তারপরে দিচ্ছেন গ্যাব্রুল, তারপরে আপনার ক্যান্টি, তারপরে সিরাপ দিচ্ছেন বুকের জ্বালা পড়ার জন্য। আচ্ছা। হাড় একটু সমস্যা আছে বলে ইকোস্প্রিন আমি খাচ্ছি। এরপরে অনজিবা টেনে টেনে যেটা শ্বাস নিতে হয় সেটা, আর একটা হচ্ছে এলসেপ, হ্যাঁ, লোমানা এবং ডক্সিবা আমি ইউজ করতেছি। গত রাত্রেও আমার বুকের মধ্যে জ্বালা, মানে হয়তো ব্যথা হচ্ছে, গায়ে খুব গরম হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এতগুলো ওষুধ খাওয়ার পরেও এই যে গত রাত্রে আপনি ব্যথাটা অনুভব করছেন, এটি আপনার জন্য কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা, এটি তো আপনার প্রশ্ন। দর্শক নিশ্চয়ই শুনছেন আপনি আমাকে? হ্যালো জি। দর্শক, আপনি কি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত আছেন কিনা? কোলেস্টেরলের কি অবস্থা, এটি পরীক্ষা করা হয়েছে কতদিন আগে? দুঃখিত দর্শক, আপনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করব। তবে স্যার আরো একজন দর্শক সংযোগে কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুজ্জামান রাসেল। জি, আমি চাচ্ছিলাম স্যারের কাছে একটু অন্য একটা ব্যাপারে, সেটা হলো যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা অনান্তরিকতার কারণটা। পেশেন্ট ডক্টরের কাছে যখন যায়, ডক্টর হিস্ট্রি অতটা শুনতে চায় না, অথবা বলতে গেলে বলে এত কিছু বলার দরকার নেই, বা দেখা গেছে বলার আগেই সে একটা প্রেসক্রিপশন করে দেয়। তো এটার কারণটা কি? আমরা অন্য দেশে যখন যাই তারা কিন্তু একটা পেশেন্ট দেখে মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট টাইম নেই। বাংলাদেশে কিন্তু 15 থেকে 20 মিনিটের ভিতরে 5টা-6টা পেশেন্ট দেখে। তো আমরা আসলে আলটিমেটলি চিকিৎসা সেবা থেকে যে বঞ্চিত হচ্ছি, এটা থেকে কি আসলে উত্তরণ হবে কিনা? জি, খুবই চমৎকার প্রশ্ন করেছেন এবং আপনার সচেতনতার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্যার, প্রথম যে ফোন কলটা, একজন বাবা 67 বছর বয়স এবং তিনি বেশ কিছু ওষুধ খাচ্ছেন, আব্দুর রহিম। আমি যতটুকু বুঝলাম উনি একজন মেল পেশেন্ট, উনি পসিবলি স্মোক করেন, ওনার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, যেখানে স্মোকিং একটা অন্যতম কারণ। ওনার প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো থাকতে পারে। তার অন অ্যান্ড অফ চেস্ট পেইন হচ্ছে, উনি শ্বাসকষ্টের জন্য কিছু ওষুধ খাচ্ছেন, উনি অ্যাসিডিটির ওষুধ খাচ্ছেন, তারপরে তার চেস্ট পেইনটা থেকে যাচ্ছে এবং তার বয়স 67।
ডেফিনেটলি এই রুগীটাকে আমাদের খুব ভালোভাবে ইভ্যালুয়েট করতে হবে তার কোনো কার্ডিয়াক ডিজিজ আছে কিনা। ওনাকে অবশ্যই রিকনসালটেশন করতে হবে। এটা তো আসলে একজন ডাক্তারের কাছে যখন উনি যাবেন তখন আরও গভীরে ডাক্তার ঢুকবেন, তাকে এক্সামিন করবেন, সে কী কী টেস্ট করেছে এবং আমাদের ফার্দার কী কী টেস্ট করতে হবে এটার উপরে একটা প্ল্যান করবেন। তারপরে তাকে অবশ্যই তার হার্ট ডিজিজ আছে কিনা সেটাকে এক্সক্লুড করে নিতে হবে। এই রুগীটা ভীষণ রকমের আমার কাছে মনে হচ্ছে সন্দেহজনক, তার হার্টের সমস্যা থাকতে পারে। এবং এখন কিন্তু অনেক 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 সুন্দর সুন্দর টেস্ট চলে এসছে, হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা, অনেক নিরাপদ টেস্ট। যেমন অনেক রুগী দেখা যায় যে অ্যানজিওগ্রাম করতে চায় না, সিটি স্ক্যান মেশিন দিয়েও কিন্তু অ্যানজিওগ্রাম করা যায়। যদি মনে হয় যে খুব কনফিউজিং, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাও করে ফেলতে পারি কি যে সিটি অ্যানজিওগ্রাম, সিটি স্ক্যান মেশিন দিয়ে একটা অ্যানজিওগ্রাম, যেটা খুব ইজিলি অ্যাভেলেবল, একদম নিরাপদ, যেটা দিয়ে কিন্তু টোটালি হার্টে কোনো ব্লক আছে কি না। আমরা অনেক সময় ডায়াগনস্টিক ডায়লেমায় ভুগি, বোঝা যায় না, তখন কিন্তু এটা একটা গুড টেস্ট ওনার জন্য হতে পারে। অনেক টেস্ট করাচ্ছে, উনি এই টেস্টটা করে ফেলতে পারেন যদি এগুলো টেস্ট অলরেডি করা হয়ে থাকে। আর দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে স্যার, দ্বিতীয় প্রশ্নটা খুব চমৎকার এবং প্রাসঙ্গিক। আমরা স্যার এই বিষয়টা নিয়ে আসবো, আরো একজন দর্শক অপেক্ষায় আছে। আচ্ছা, দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। মোহাম্মদ খোকন। জি খোকন, আমরা শুনছি, আপনাকে কি সমস্যা? ওই যে মাঝে মাঝে ব্যথা হয়। কোথায় ব্যথা, বয়স কত, ব্যথা ধরনটি কেমন? ব্যথা আছে অনেক। আচ্ছা, আপনার বুকে ব্যথা করছে এবং সেটা কতদিন ধরে? আপনি কি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত? না তো না, মাঝে মাঝে ব্যথা উঠতে যায় তো, হাত পা খিঁচুনি উঠতে যায়। খিঁচুনি ওঠে এবং ব্যথাটি কি শুধুমাত্র বুকের বাঁ পাশে নাকি পুরো বুক জুড়ে? বুক জুড়ে, বুক ব্যথা অনেক কঠিন ব্যথা হয়। যখন অনেক বেশি ব্যথা ওঠে তখন কি আপনি নর্মাল কাজের মধ্যে থাকেন নাকি রেস্ট যখন নিচ্ছেন তখন ব্যথা বাড়ছে? বাসা থাকতে। বাসায় থাকলে। এবং এটি কতদিন ধরে হচ্ছে আপনার? দর্শক, কত বছর ধরে? বছর খানিক। 1 বছর। কোনো পরীক্ষা করিয়েছেন? পরীক্ষা করেছি, ওষুধ দিছি। ওষুধ খাওয়ার পরেও কি কমছে না বিষয়টি এমন? কমছে, কমে মাঝে বাইরে যায়। আবারও বেড়ে যায়। আপনি স্মোক করছেন নিশ্চয়ই? না না। পরিবারের কারো হৃদরোগ রয়েছে কিনা? না না, হৃদরোগ নাই। জি, আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা এই গুরুত্বপূর্ণ দুটো ফোন কল পেয়েছি, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আমার সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে দুটো ফোন নিয়েছিলাম, যেটির একজন ব্যক্তি বলছিল তার বুকে ব্যথা এবং বয়স মোটামুটি মাঝ বয়সী তিনি, এবং বুকে ব্যথা করছে, বুকের স্পেসিফিক কোনো রিজনে না, যখন ব্যথা করে তখন তিনি রেস্টিং কন্ডিশনে থাকেন এবং পুরো শরীরে তার অস্বস্তি ফিল হয়। এবং এই যে সমস্যাটি উনি বলছিলেন, উনি নন স্মোকার, ওনার বংশে কোনো মানে হৃদরোগ নেই। স্যার, কি কারণে এটি হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, উনি যেভাবে কথা বললেন, ওনার আসলে ওরকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কোনো রিলেশন নেই। উনি যখন বসে আছেন বা টুকটাক কাজ করছেন তখনই ব্যথা হচ্ছে এবং তেমন কোনো রিস্ক ফ্যাক্টর নেই। যদিও বয়স কিছুটা বেশি, তো সব কিছু মিলে আমাদের তো আসলে বুকে ব্যথার অনেক কারণ। আমরা প্রধান যে কারণ সেটাকে আমরা হার্ট ডিজিজ বলতে চাচ্ছি, কিন্তু এরও বাহিরে কিন্তু অনেক অ্যাংজাইটি। মানুষ যদি খুব অ্যাংশাস হয়ে যায়, আমাদের যে এখন ডে টু ডে অ্যাক্টিভিটি, আমরা যেটা বললাম ঘুমাই না, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, আমাদের রিক্রিয়েশনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো সব কিছু মিলে কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে অ্যাংজাইটিটাও অনেক বেড়ে গেছে। অ্যাংজাইটির জন্যও কিন্তু বুকে ব্যথা হয়। আবার উনি বললেন যখন বসে কাজ টাজ করছেন তখন তার বুকে ব্যথা হচ্ছে, যখন হয়তো উনি ভারী কোনো জিনিস উঠাচ্ছেন নামাচ্ছেন তখন বুকে ব্যথা। এটা অনেক সময় মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইনও হতে পারে, মাংসহাড়ের যে ব্যথা। তো সব কিছু মিলে যেহেতু উনি বয়স্ক রোগী, আমাদের অবশ্যই হার্ট ডিজিজটাকে এক্সক্লুড করে নিতে হবে। যদি তার তেমন কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে এবং আমরা যদি কনফার্ম হয়ে যাই যে হার্ট ডিজিজ না, তাহলে হয়তো এটা অ্যাংজাইটি বা মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন হতে পারে আর কি। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। তো তারপরেও সেটাকে এক্সক্লুড করাটা খুব বেশি জরুরি। আমরা সেটাকে পোষণ করছি, ধারণ করছি এবং দীর্ঘদিন সেটাকে ক্যারি করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে যে তার হার্ট ইজ ওকে,
তারপরে যদি উনি অ্যাংশাস হন তাহলে কেন অ্যাংশাস সেটাকে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, এটাই তাকে সমাধানের দিকে আগাবে আর কি। নিশ্চয়ই, খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। আরও একটি যে ফোন ছিল, দর্শক বলছিলেন যে আমাদের চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থাহীনতা, এবং দেশের বাইরে গেলে 20 মিনিট 25 মিনিট সময় দিচ্ছে চিকিৎসকরা, তাদের মাধ্যমে রোগীরা খুব অল্প সময়ের মাঝে সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের দেশের চিকিৎসকদের অপারগতা কোথায়? আমার কাছে মনে হয় কিছু হার্ট ডিজিজের ট্রিটমেন্টে আমাদের কোনো অপারগতা নেই। আমাদের খুব সুন্দরভাবে অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, বাইপাস হচ্ছে, এবং ইন্টারন্যাশনালি যদি আমরা কম্পেয়ার করি কি যে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থায় এর সাকসেস রেট যে বাইপাস করার পরে বা স্টেন্টিং করার পরে সেটা কিন্তু অলমোস্ট সিমিলার, ওখানে দের ইজ নো ডিফারেন্স। কিন্তু তারপরেও কিন্তু রুগীদের ভিতরে একটা আস্থাহীনতার জায়গা, এটা সত্যি, আমি এটা খুব ফিল করি অ্যাজ এ ফিজিশিয়ান। আমার একটা দীর্ঘ সময়ের প্র্যাকটিস থেকে আমার যেটা মনে হয় যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের কমিউনিকেশন নেই। আমাদের পেশেন্টের সাথে ডাক্তারের যে একটা রিলেশনশিপ সেটা বিল্ড আপ হয় না। এই জন্যই আমরা রুগীর কথাটা পারফেক্টলি শুনি না। আমাদের কাছে কিন্তু রুগী তার বিশেষ কিছু এজেন্ডা নিয়ে আসে কি যে তার কিছু উপসর্গ আছে এবং তার ভিতরে একটা ভয় কাজ করে কি যে এই উপসর্গের কারণ হয়তো হার্ট হতে পারে বা এই উপসর্গের কারণ হতে পারে একটা কিডনি প্রবলেম। ওনার মনোগতভাবে কিন্তু তার একটা এজেন্ডা থাকে কি যে আমার কি আসলে হার্ট ঠিক আছে বা আমার কি কিডনি ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে রুগীর একটা কনসার্ন। এবং রুগীর একটা আইডিয়া থাকে কি যে আমার যে উপসর্গ হচ্ছে সেটা হয়তো আমার হার্টের জন্য হচ্ছে বা আমার গ্যাসের জন্য হচ্ছে। তো এটা একটা রুগীর একটা আইডিয়া। আর এটা হচ্ছে রুগীর একটা এক্সপেকটেশন থাকে কি যে উনি মনে মনে হয়তো ভাবছেন কি যে আমি ডাক্তারের কাছে যাব, আমার ডাক্তার এভাবে কথা বলবে, আমার পুরো কথাটা শুনবে এবং আমার যে কিডনির সমস্যা নাই বা আমার যে হার্টের সমস্যা নাই এইটা উনি বলে দিবেন। এই যে একটা আইডিয়া, কনসার্ন, এক্সপেকটেশন, যেটা আমাদের একটা ক্লিনিক্যাল কনসালটেশনে আমরা যখন রোগীর সাথে কথা বলি তখন কিন্তু আমরা এই জিনিসটাকে এক্সপ্লোর করি। তো প্রবলেম যেটা হচ্ছে কি যে রুগীর সাথে আমরা যখন কথা বলি তখন আসলে ওইভাবে মনোযোগ দিয়ে কথা বলি না। রুগীর সাথে যে আমাদের একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, যে একটা ইম্প্যাথেটিক অ্যাটিটিউড, যেমন ধরেন ওনার অনেক বুকে ব্যথা হচ্ছে, উনি মনে করছে যে তার হার্টের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা সেই জিনিসটাকে ওনার জায়গা থেকে ফিল করার যে একটা অ্যাটিটিউড কি যে আমার যদি বুকে ব্যথা হতো আমি এই ডাক্তারের কাছে গেলে আমি এরকম একটা মানে কি বলবো বিহেভিয়ার এক্সপেক্ট করতাম। আমরা আসলে সেই ইম্প্যাথেটিক অ্যাটিটিউডে কিন্তু আমরা ওইভাবে রুগীর সাথে কথা বলি না। আর রুগীর যেটুকু বলার ছিল সেই কথাগুলো না হয়তো আমার শোনার সময় হয় না। তো যারা দেখা যায় যে একটু বিজি প্র্যাকটিশনার তারা খুবই অল্প সময় দিয়ে দিচ্ছে এবং ফাইনালি যে সব কিছু শোনা বা দেখা বা ওনার সাথে যে একটা শেয়ার করা, যে আমাদের রুগীরা মনে করে ডাক্তারের কাছে গেলেই অনেক পরীক্ষা লিখে ফেলে, এটা একটা প্রবলেম থাকে। তো আপনি যে প্রত্যেকটা পরীক্ষা করছেন তার যে একটা কারণ আছে এবং কেন করছেন, এই যে একটা শেয়ার যে একটা ডিসিশন মেকিং, রুগীকে জানানো যে আপনার আসলে এই সমস্যা নিয়ে এসছেন, আপনাকে পরীক্ষা এক্সামিন করে আমি এই পেলাম এবং সেটা প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে এটা এমন হতে পারে, আপনার কি কোনো বিষয় নিয়ে ভয় আছে কিনা, এই যে পুরো জিনিসটা জেনে ওনার সাথে যে একটা শেয়ার করা যে আপনার জন্য এই পরীক্ষাটা করা ভালো হবে, করলে আমরা এই জিনিসকে এক্সক্লুড করতে পারবো। তারপরে যখন একটা ডায়াগনোসিসে পড়ে গেলাম, ধরেন কি যে আপনার ব্লক আসলো হার্টে, তো তখন কিন্তু তাকে প্রপোজ করা কি যে আপনার ব্লকের জন্য আপনার যে মাত্রায় ব্লক আপনার জন্য রিংও বসাতে হতে পারে অথবা আপনার জন্য বাইপাসও ভালো। রিং বসালে আপনার এই সুবিধা, বাইপাস করলে এই সুবিধা, রিং বসালে এই অসুবিধা, বাইপাস করলে এই অসুবিধা। এই যে সব কিছু জেনে তারপরে রোগীকে একটা প্রপোজ করা, ওনাকে একটা ডিসিশনের ভিতরে নিয়ে আসা যে আপনাকে ডিসিশন নিতে হবে, আমি আপনাকে পুরো ইনফরমেশনটা দিলাম, তারপরে যে একটা শেয়ার্ড ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, এই জায়গায় আমাদের ভীষণ রকমের ঘাটতি থাকে। এই জন্য রোগীদের সে ট্রাস্টি রিলেশনটা তৈরি হয় না, এই জন্য অনেক অভিযোগ। তা আমার কাছে মনে হয় আমাদের খুব ভালোভাবে রুগীর মতো করে কথা শোনা উচিত। রুগী যেটা বলতে এসছেন তার ভিতরে যে ভয় বা ভীতি বা উনি আমার কাছে যে জিনিসটা, এই জায়গা থেকে আমাদের চিকিৎসকদের হয়তো বা একটু কনসার্ন হওয়াটা খুব বেশি জরুরি। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আছি আমরা, একদম ছোট্ট করে আপনার কাছে শুনবো যে হৃদরোগ রোধে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ কি যে আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, সেগুলোকে আমাদের আসলে মডিফাই করে নিতে হবে। যেমন আপনি স্মোক করেন, আপনি ধূমপান ছেড়ে দেন, আপনার জীবনে অনেক রিস্ক কমে যাবে। শুধু হার্ট ডিজিজ না, কিডনি ডিজিজ, ব্রেন স্ট্রোক, সব ধরনের অজস্র রিস্ক, ইভেন ভবিষ্যতে ক্যান্সার রিস্ক কমে যাবে। কাজে আপনি যদি স্মোক করেন, স্মোকিংটা ছেড়ে দেন। আপনি যদি পান, জর্দা বা গুল এই ধরনের টোবাকো জাতীয় সাবস্টেন্স গ্রহণ করেন, সেটাকে ছেড়ে দেন। আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণে হাঁটার অভ্যাস করেন। আপনি যদি প্রতিদিন না পারেন অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন হাঁটেন, সেটাও যদি না পারেন অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন হাঁটেন এবং পুরো সপ্তাহ জুড়ে অ্যাটলিস্ট ঘড়ি ধরে কমপক্ষে
150 মিনিট হাঁটেন। আপনি যদি নিয়ম করে হাঁটেন আর এর সাথে ধূমপান ছেড়ে দেন এবং আপনার যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন, আপনি প্রচুর পরিমাণে শাকসবজি খান, ফলমূল খান, সাথে আপনি কার্বোহাইড্রেটকে কমিয়ে দেন, ভাত রুটি এগুলোকে কমিয়ে দেন। ভাত রুটি খেলে সেগুলো সাধারণত আমাদের যে ব্রাউন রাইসগুলো সেগুলো গ্রহণ করেন বা আটার রুটি খাওয়ার চেষ্টা করেন। আপনি আপনার খাদ্য তালিকায় জীবনযাত্রার মান পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প কিছু নেই। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।